আসসালামু আলাইকুম। এইচএসসি 2027 ব্যাচের প্রিয় ভাইয়াপুরা, তোমরা সবাই জানো যে আমাদের সাইকেল 1-এর ক্লাসগুলো শুরু হয়ে গেছে এবং আজকে আমরা পঞ্চম যে ক্লাসটা 5 নম্বর যে ক্লাসটা নিব সেটা পাবলিকলি নিচ্ছি, যাতে তোমরা একটু আইডিয়া নিতে পারো যে ভাইয়ার কোর্সের ক্লাসগুলো হচ্ছে আসলে কীরকম হচ্ছে। আমরা যখন আবুল হাসান স্যারের বইয়ের প্রথম যে চ্যাপ্টার কুশু-এর গঠন পড়তে যাব বায়োলজি ফার্স্ট পেপারে, তখন সর্বপ্রথম যে কনফিউশনটা আমাদের সামনে আসবে সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, এগুলোর মাঝে পার্থক্যটা আসলে কি। প্রোটোপ্লাস্ট সম্পর্কে বইতে দেখো অনেক কঠিন করে অনেক কিছু লেখা আছে, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম সম্পর্কে অনেক হিজিবিজি করে লেখা আছে। সো এই যে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, এই জিনিসগুলো যদি আমরা বই থেকে পড়তে যাই তাহলে আমাদের কিন্তু অবস্থা কাইল হয়ে যাবে, ঠিক আছে। আমরা কিন্তু আসলে বুঝতে পারবো না যে আসলে এই প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম এগুলো দ্বারা আসলে কি বোঝায়, ঠিক আছে। সো আজকের ক্লাসে আমরা পাবলিকলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম এগুলোর মাঝে আসলে কি পার্থক্য আছে, এবং একদম সহজ করে হচ্ছে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোর মাঝে পার্থক্যগুলো তোমরা কিভাবে মনে রাখতে পারবা, ঠিক আছে। এখানে দেখো দুইটা চিত্র ভাইয়া এঁকে রাখছি, একটা হচ্ছে উদ্ভিদ কোষের চিত্র বা প্ল্যান্ট সেলের চিত্র, আর একটা হচ্ছে প্রাণী কোষের চিত্র কিংবা অ্যানিমেল সেলের চিত্র। এখন আমাদের যত কাহিনী সবকিছু হচ্ছে এই দুইটা কোষ নিয়ে, ঠিক না। সো চলো আমরা শুরু করি। প্রথমে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। এই কথাটা মানে কি, প্রোটোপ্লাস্ট জিনিসটা মানে কি। সহজ ভাষায় তুমি যদি হচ্ছে প্রোটোপ্লাস্ট জিনিসটা বুঝতে চাও তাহলে যে কোনো একটা কোষ নিতে হবে তোমাকে। যে কোনো একটা কোষ নিয়ে, সেটা উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক, যে কোনো একটা কোষ, সেই কোষটার কোষ প্রাচীরটা বাদ দিতে হবে। সেই কোষটা থেকে কি বাদ দিতে হবে? কোষ প্রাচীর বাদ দিতে হবে। তারপর তার ভিতরে যত ধরনের সজীব এবং নির্জীব পদার্থ থাকবে সবাইকেই বলা হবে প্রোটোপ্লাস্ট। তো আমরা যদি এই উদ্ভিদ কোষটার কথা চিন্তা করি, সেই উদ্ভিদ কোষটার বাইরে দেখো এই যে হলুদ কালার দিয়ে ভাই আঁকছি, সেটার নাম কি? সেটার নাম হচ্ছে কোষ প্রাচীর। যে কোষ প্রাচীর সম্পর্কে তোমরা 19 টুকটা কিন্তু পড়ে আসছো। সো এই কোষটা থেকে আমরা যদি কোষ প্রাচীরটা বাদ দিই, এই কোষ প্রাচীরটাকে যদি আমরা বাদ দিই, তাহলে ভিতরে থাকা সমস্ত সজীব এবং নির্জীব পদার্থকে একত্রিতভাবে যেই টার্মটা দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট, ঠিক আছে। সেটা হচ্ছে প্রোটোপ্লাস্ট। তো আশা করি হচ্ছে বুঝতে পারছো। এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে প্রোটোপ্লাস্টের মাঝে আসলে তাহলে কি কি অংশ আসতেছে। সো চলো আমরা একটু দেখার চেষ্টা করি একটা চিত্রে। এই চিত্রের মাঝে আমরা যদি খেয়াল করি যে প্রোটোপ্লাস্টের মাঝে আসলে কি কি আসতেছে, দেখো কোষ প্রাচীর বাদ গেছে, ভিতরে থাকা এই যে লাল অংশটা সেটাকে বলা হচ্ছে কোষঝিল্লি। সেটাকে কি বলা হচ্ছে? কোষঝিল্লি বলা হচ্ছে। লাল কালার দিয়ে যে অংশটা আমি আঁকছি সেটাকে বলা হচ্ছে কোষঝিল্লি। এখানেও আমরা লাল কালার দিয়ে যে অংশটা আঁকছি তাকে কি বলা হচ্ছে? কোষঝিল্লি বলা হচ্ছে। সো আমরা কিন্তু দেখতে পারতেছি যে কোষ প্রাচীর যদি আমরা বাদ দিই তাহলে আমরা কি কি পাইতেছি? কোষঝিল্লি পাচ্ছি, ভিতরে থাকা সাইটোপ্লাজম পাচ্ছি এবং নিউক্লিয়াসকে পাচ্ছি। এই যে নিউক্লিয়াসকে পাচ্ছি। সো এই জন্যই আমি দেখো যে প্রোটোপ্লাস্ট ইকুয়াল টু লিখছি তাহলে কোষঝিল্লি প্লাস সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস, ঠিক আছে। সো আশা করি প্রোটোপ্লাস্ট সম্পর্কে আমাদের আইডিয়াটা একদমই ক্লিয়ার। যে কোনো একটা কোষ আমরা নিব, তার বাইরের যে কোষ প্রাচীর সেটাকে আমরা বাদ দিব, ভিতরে থাকা সমস্ত সজীব নির্জীব যা পদার্থ আছে, যা কিছু আছে, সব কিছুকে একত্রিতভাবে আমরা বলবো হচ্ছে প্রোটোপ্লাস্ট। তাহলে ইন্টারেস্টিংলি এখানে কিন্তু আমরা একটা জিনিস বলতে পারি যে কোষ প্রাচীর এই জিনিসটা, কোষ প্রাচীর জিনিসটাকে বাদ দিয়ে ভিতরে সমস্ত পদার্থকে আমরা বলতেছিলাম প্রোটোপ্লাস্ট। তাহলে কোষ প্রাচীরে যদি কোনো কোষে না থাকে, যেমন ফর এক্সাম্পল প্রাণী কোষের বাইরে কি কোনো কোষ প্রাচীর আছে? না। তো কোষ প্রাচীর না থাকলে প্রাণী কোষ ফুলটাই হচ্ছে একটা প্রোটোপ্লাস্ট, ঠিক আছে। আর উদ্ভিদ কোষের এই যে কোষ প্রাচীর সেটা বাদ দিয়ে ভিতরে থাকা সমস্ত পদার্থকে বলা হবে প্রোটোপ্লাস্ট, ঠিক আছে। আশা করি কিন্তু আমাদের বেসিকটা একদমই ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা কি শেষ করলাম? আমরা শেষ করলাম হচ্ছে প্রোটোপ্লাস্ট জিনিসটা। এবার আসো প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম জিনিসটা বলতে আসলে কি বোঝায় আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, প্রোটোপ্লাজম সম্পর্কে জানার আগে এখানে একটা কথা আছে, যে কথাটা তোমাদের একটু প্যাচ লাগবে এবং সেই বেসিকটা আমি চাই তোমরা এখনই ক্লিয়ার করে যাও। যেমন কোনো ক্ষেত্রে আমাদের বইতে বলা হয়েছে কোনো পদার্থকে, সেটা হচ্ছে সজীব পদার্থ। যেমন ফর এক্সাম্পল তুমি যদি বলো ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এটা কোষের একটা সজীব পদার্থ, বা কোষঝিল্লি এটা কোষের একটা সজীব পদার্থ। অন্যদিকে কোষ প্রাচীর, তারপর হচ্ছে তোমার বিভিন্ন ধরনের সঞ্চিত পদার্থ, বিভিন্ন ধরনের বজ্র পদার্থ, এগুলোকে বলা হয়েছে নির্জীব পদার্থ। এখন একটা কোষের মাঝে কোন জিনিসটা আসলে সজীব পদার্থ, কোন জিনিসটা আসলে নির্জীব পদার্থ, সেই জিনিসটা আসলে বোঝার কি উপায় আছে? বোঝার উপায়টা হচ্ছে খুবই সিম্পল। আমরা মনে রাখবো যে কোষের মাঝে কোনটা সজীব পদার্থ, কোনটা নির্জীব পদার্থ, সেটা বুঝতে হইলে সেই যে পদার্থটা আছে সেটাকে তোমার দুইটা প্রশ্ন করতে হবে। কয়টা প্রশ্ন? জাস্ট দুইটা প্রশ্ন। কি কি? এক নম্বর হচ্ছে তোমাকে জিজ্ঞাসা করতে হবে যে যেই পদার্থটা নিয়ে কথাবার্তা বলতেছি আমরা, যে তোমার মাঝে কি কোনো ধরনের চলন আছে। ফর এক্সাম্পল ধরো আমরা কোষঝিল্লি নিয়ে কথাবার্তা বলতেছি। সো কোষঝিল্লি সজীব নাকি নির্জীব সেটা বুঝতে হলে আমাদের কি প্রশ্ন করতে হবে? কোষঝিল্লিকে প্রশ্ন করতে হবে যে তোমার মাঝে কি কোনো ধরনের চলন বা মুভমেন্ট আছে কিনা। আমরা জানি কোনো একটা কিছু যদি নড়াচড়া করে তার মানে চান্সেস আর হাই যে সেই জিনিসটা হচ্ছে আসলে সজীব পদার্থ, ঠিক না। এরপর আমাদের আরেকটা প্রশ্ন করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে তোমার মাঝে কি কোনো ধরনের বিপাক
বা বিক্রিয়া সংঘটিত হয় কিনা। কোনো একটা কিছু মাঝে যদি বিপাক বা বিক্রিয়া সংঘটিত হয় তাহলে সেই জিনিসটা হচ্ছে সজীব পদার্থ। তাহলে এই যে দুইটা আমরা প্রশ্ন করলাম, সেই দুইটা প্রশ্নের উত্তরে কোনো একটা পদার্থ, কোষের ভিতরে থাকা কোনো একটা পদার্থ যদি ইয়েস আনসার দেয় তাহলে আমরা তাকে বলবো সজীব পদার্থ। অন্যদিকে কোনো একটা পদার্থ যদি নো আনসার দেয় তাহলে তাকে আমরা বলবো নির্জীব পদার্থ। একটা এক্সাম্পল আমরা প্র্যাকটিস করি। ফর এক্সাম্পল আমরা কোষ ঝিল্লির কথা বলতে পারি। কোষের বাইরে থাকা যে ঝিল্লি, যেটা কিনা উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, দুনিয়ার যত কোষ আছে সব ধরনের কোষেই পাওয়া যায়, সেই কোষ ঝিল্লি কি সজীব নাকি নির্জীব সেই জিনিসটা আমরা একটু প্রশ্ন করে জানার চেষ্টা করি। আমরা যদি কোষ ঝিল্লিকে প্রশ্ন করি যে তোমার মাঝে কি কোনো ধরনের চলন বা মুভমেন্ট আছে কিনা, কোষ ঝিল্লি কি আনসার দিবে? ইয়েস। কোষ ঝিল্লির মাঝে ফ্লিপ ফ্লপ নামক এক ধরনের মুভমেন্ট পাওয়া যায়। কি পাওয়া যায়? এক ধরনের চলন পাওয়া যায় কোষ ঝিল্লির ভিতরে, যেটাকে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ফ্লিপ ফ্লপ মুভমেন্ট, ঠিক আছে? ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বা ফ্লিপ ফ্লপ চলন, ঠিক আছে? তো কোষ ঝিল্লির মাঝে আমরা দেখলাম যে চলন আছে, চলন থাকা মানে হচ্ছে সে একটা সজীব পদার্থ। এবার আমরা সেকেন্ডলি প্রশ্ন করব যে কোষ ঝিল্লি তোমার মাঝে কি কোনো ধরনের বিপাক বা বিক্রিয়া সংঘটিত হয় কিনা। সেই ক্ষেত্রে কোষ ঝিল্লি কি আনসার দিবে? সেই ক্ষেত্রে কোষ ঝিল্লি আনসার দিবে যে তার মাঝে হচ্ছে অসংখ্য পরিমাণে বিপাক বা বিক্রিয়া সংঘটিত হয়। সো যেহেতু কোষ ঝিল্লিকে প্রশ্ন করার পর সে দুইটা ক্ষেত্রে ইয়েস আনসার দিছে, তার মানে কোষ ঝিল্লি একটা সজীব অংশ। অন্যদিকে ধরো কথার কথা আমরা কোষ প্রাচীর, ঠিক আছে, একটা কোষের, বিশেষ করে উদ্ভিদ কোষের বাইরে থাকা কোষ প্রাচীর, তাকে আমরা জানতে চাই যে তুমি কি সজীব অংশ নাকি নির্জীব অংশ। সো তাকে আমরা প্রশ্ন করব যে তোমার মাঝে কি কোনো ধরনের চলন বা মুভমেন্ট আছে কিনা। সেই ক্ষেত্রে কি আনসার দিবে? যে না, তার ভিতরে কোনো ধরনের চলন বা মুভমেন্ট নাই। সেকেন্ডলি আমরা তাকে প্রশ্ন করব যে তোমার মাঝে কি কোনো ধরনের বিপাক বা বিক্রিয়া সংঘটিত হয় কিনা। সেই ক্ষেত্রেও কি আনসার দিবে? সেই ক্ষেত্রেও আনসার দিবে যে নো, সে আসলে হচ্ছে কোনো ধরনের বিপাক বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। সো যেহেতু দুই ক্ষেত্রেই কোষপ্রাচীর আনসার দিচ্ছে নো, সুতরাং কোষপ্রাচীর একটা নির্জীব পদার্থ। কোষপ্রাচীর একটা নির্জীব পদার্থ। এই কারণেই দেখবা যে তোমাদের বইতে বলা হয়েছে যে কোষপ্রাচীর আসলে হচ্ছে জড় কোষপ্রাচীর। কি বলা হয়েছে? জড় কোষপ্রাচীর। জড় কেন? কারণ তার ভিতরে চলনও নাই, তার ভিতরে কোনো ধরনের বিপাক বা বিক্রিয়াও সংঘটিত হয় না। সো আশা করি এই জিনিসটা একদমই তোমাদের মাঝে ক্লিয়ার যে কোষের ভিতরে বা কোষের বাইরে থাকা কোনো একটা পদার্থকে কখন সজীব বলা হবে, কখন নির্জীব বলা হবে, ঠিক আছে? সো আমরা যখনই হচ্ছে এরপর থেকে প্রোটোপ্লাজম পড়াইতে গিয়ে বা সাইটোপ্লাজম পড়াইতে গিয়ে আমরা কোনো একটা কিছুকে বলবো সজীব, তার মানে আমরা বুঝবো যে তার ভিতরে কি আছে, তার ভিতরে চলন আছে এবং বিপাক বা বিক্রিয়া সংঘটিত হয়। যখন আমরা বলবো যে কোনো একটা কিছু সে নির্জীব, তার মানে তার ভিতরে কোনো ধরনের চলন নাই এবং সে কোনো ধরনের বিপাক বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে? আশা করি বেসিকগুলো একদমই ক্লিয়ার। এই বেসিকগুলো কিন্তু বইতে নাই, কিন্তু যারা হচ্ছে কোর্সে ভর্তি হয় আমি চেষ্টা করি তাদেরকে এই বেসিকগুলো একদমই ক্লিয়ার করে হচ্ছে সামনে আগাইতে। না হয়তো হচ্ছে বায়োলজি দেখবো যে মুখস্থ করা লাগছে, বাট এই বেসিকগুলো তুমি যদি জানো তাহলে দেখবা যে আস্তে আস্তে একটা বিল্ডিং যেরকম একটা ইটের পর একটা ইট, একটা ইটের পর একটা ইট জোড়া লাগিয়ে হচ্ছে একটা বড় বিল্ডিং দাঁড়িয়ে যায়, ঠিক তেমনই তোমার ফাউন্ডেশনটা হবে খুবই স্ট্রং এবং বায়োলজি দেখবা যে তুমি অটোমেটিক্যালি অনেক কিছু এমনিতেই মনে রাখতে পারতেছো, ঠিক আছে? সো চলো আমরা হচ্ছে নেক্সটলি কি পড়ার চেষ্টা করব। আমরা নেক্সটলি জানার চেষ্টা করব যে প্রোটোপ্লাজম এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়। আমরা প্রোটোপ্লাজমের এই সংজ্ঞাটা এই ক্লাসটা দেখার পর হচ্ছে পড়বো। তার আগে আমরা জেনে নিব যে প্রোটোপ্লাজম জিনিসটা আসলে কি, ঠিক আছে? আসলে কি সেটা জানার পর তারপর গিয়ে যখন এই সংজ্ঞাটা পড়বা দেখবা যে তোমার কাছে মেক সেন্স করতেছে এবং ইজিলি তুমি মনে রাখতে পারতেছো, ঠিক আছে? তাহলে আমরা মনে রাখবো যে সহজ ভাষায় যে কোনো একটা কোষ, সেটা হইতে পারে উদ্ভিদ কোষ বা প্রাণী কোষ, তার বাইরের কোষ প্রাচীর আমরা বাদ দিব, তার বাইরের কোষ ঝিল্লি আমরা বাদ দিব, ভিতরে থাকা সমস্ত সজীব পদার্থগুলোকে বলা হয় একসাথে প্রোটোপ্লাজম, ঠিক আছে? সো আমরা এই জিনিসটা এভাবে মনে রাখবো যে প্রোটোপ্লাজম জিনিসটা মানেই হচ্ছে জীবন্ত টাইপের কোন একটা কিছুকে বোঝায়, যেটার ভিতরে প্রাণ আছে বা যেটার মাঝে নড়াচড়া আছে, যেটার মাঝে বিপাক বা বিক্রিয়া সংঘটিত হয়, ঠিক আছে? আশা করি হচ্ছে বুঝতে পারছো। প্রোটোপ্লাজমের মাঝে কিন্তু কোনো ধরনের নির্জীব পদার্থ কিন্তু পাওয়া যাবে না। তাহলে একটা বেসিক পার্থক্য আমরা প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজমের মাঝে পাইলাম। প্রোটোপ্লাস্টের মাঝে আমরা কি দেখছিলাম যে প্রোটোপ্লাস্টের মাঝে সজীব উপাদানও থাকে, নির্জীব উপাদানও থাকে। অন্যদিকে প্রোটোপ্লাজমের মাঝে শুধুমাত্র কি থাকে? শুধুমাত্র কিন্তু সজীব উপাদান থাকে। প্রোটোপ্লাস্ট সেই জিনিসটা কোষ প্রাচীর বাদ দিয়ে ভিতরে থাকা সমস্ত সজীব এবং নির্জীব অংশ। অন্যদিকে প্রোটোপ্লাজম জিনিসটা কোষ প্রাচীর বাদ দিতেছে, কোষ ঝিল্লিও এর ভিতরে কাউন্ট হবে না, ভিতরে থাকা জাস্ট সমস্ত সজীব অংশ, ঠিক আছে? এই অংশগুলো হচ্ছে একদম ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমরা যদি একটা তোমার হচ্ছে সংজ্ঞা আকারে বা হচ্ছে একটা তোমার হচ্ছে ইকুয়েশন আকারে প্রোটোপ্লাজম জিনিসটাকে প্রকাশ করি, তাহলে আমরা কি বলবো? প্রোটোপ্লাজম ইকুয়াল টু সাইটোপ্লাজমের সকল সজীব উপাদান প্লাস হচ্ছে নিউক্লিয়াস। আমরা একটু চিত্রটা খেয়াল করি। প্রোটোপ্লাজম জিনিসটা আমরা কোন অংশটাকে বোঝাচ্ছি দেখো। এই যে উদ্ভিদ কোষ, সেই উদ্ভিদ কোষ থেকে আমরা ফার্স্টে বাদ দিলাম তার কোষ প্রাচীর,
তারপর বাদ দিলাম তার কোষঝিল্লি, ভিতরে থাকা সমস্ত সজীব অংশ। সো ভিতরে থাকা সমস্ত সজীব অংশ বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? এই যে সাইটোপ্লাজম, এখানের যে সাইটোপ্লাজম আছে, এখানের যে সাইটোপ্লাজম আছে, সেই সাইটোপ্লাজমের সকল সজীব অংশ প্লাস হচ্ছে এই নিউক্লিয়াস, প্লাস হচ্ছে নিউক্লিয়াস। আশা করি এখন বুঝতে পারছো যে আমাদের প্রোটোপ্লাজম বলতে আসলে কোন অংশটাকে বোঝানো হয়। প্রোটোপ্লাজম দ্বারা বোঝানো হয় সাইটোপ্লাজমের সকল সজীব উপাদান প্লাস হচ্ছে নিউক্লিয়াসকে, ঠিক আছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমাদের বইতে কিন্তু একটা মিস ইনফরমেশন দেওয়া আছে, এবং সেটা শুধুমাত্র হাসান স্যারের বই না, যে মিস ইনফরমেশন তোমাদের 9-10-ও ছিল, 9-10-ও কিন্তু এই মিস ইনফরমেশনটা ছিল। সেটা কি আমরা একটু দেখে নিই। দেখো, বইতে কিন্তু আমাদের যদি মেইন বইটা আমরা খেয়াল করি, যে এই যে হাসান স্যারের বই, সেই হাসান স্যারের বইতে কিন্তু কোষঝিল্লি জিনিসটাকে কিন্তু প্রোটোপ্লাজমের একটা অংশ হিসেবে দেখানো হয়েছে। বাট আমরা ভালো করে মনে রাখবো, কোষঝিল্লি নিজে কিন্তু প্রোটোপ্লাজমের অংশ না। এটা আমাদের বইতে ভুল দেওয়া আছে, ঠিক আছে? তোমার যদি বিশ্বাস না হয়, তুমি ইচ্ছা করলে গুগল করতে পারো, ইজ সেল মেমব্রেন ইটসেলফ পার্ট অফ প্রোটোপ্লাজম, অর্থাৎ সেল মেমব্রেন বা কোষঝিল্লি নিজে কি প্রোটোপ্লাজমের অংশ কিনা। দেখো স্পষ্টভাবে কি বলা হয়েছে, নো, দ্য সেল মেমব্রেন ইজ নট দ্য পার্ট অফ প্রোটোপ্লাজম, ঠিক আছে? কোষঝিল্লি নিজে কিন্তু প্রোটোপ্লাজমের অংশ না। While the cell membrane encloses the protoplasm, যদিও হচ্ছে সেল মেমব্রেন বা কোষঝিল্লি জিনিসটা প্রোটোপ্লাজমকে ঘিরে রাখে, ইনক্লোজ করে রাখে, ইট ইজ নট কনসিডার্ড অ্যাজ এ কম্পোনেন্ট অফ দ্য প্রোটোপ্লাজম, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু নিজে প্রোটোপ্লাজমের অংশ হিসেবে বিবেচনা করা হয় না, ঠিক আছে? কোষঝিল্লি নিজে কিন্তু হচ্ছে প্রোটোপ্লাজমের অংশ না। সো এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন বইতে, শুধুমাত্র হাসান স্যারের বই না, এটা হচ্ছে আমাদের যে কোনো রাইটারের বইতেই এই জিনিসটা ভুল দেওয়া আছে। সো এই বেসিকটা হচ্ছে ক্লিয়ার করে যেতে হবে যে কোষঝিল্লি সে নিজে প্রোটোপ্লাজমের অংশ না, তার ভিতরে থাকা সমস্ত সজীব উপাদানকে একসাথে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? সো এই অংশটা হচ্ছে আমাদের 9-10-ও ভুল ছিল, আমাদের কিন্তু এইচএসসি অংশেও কিন্তু ভুল আছে। সো ভুল বেসিক আমরা জেনে যাব যে কোন জিনিসটা ভুল, বাট পরীক্ষার মানে পাশের স্বার্থে বা পরীক্ষাতে নাম্বার পাওয়ার স্বার্থে বইতে যা লেখা আছে আপাতত আমাদেরকে তাই পড়তে হবে, ঠিক আছে? যদিও পড়তে হবে, তারপর আমরা জেনে যাব যে কোন জিনিসটা আসলে সঠিক, ঠিক আছে? সো চলো আমরা অন্যভাবে কি বলতে পারি, বলতে পারি যে কোনো একটা কোষের কোষঝিল্লির ভিতরে থাকা সমস্ত সজীব অংশকে একত্রে বলা হয় প্রোটোপ্লাজম। তোমরা যদি পরীক্ষাতে প্রোটোপ্লাজম কাকে বলে এটা সংজ্ঞা হিসেবে যদি এই কথাটা লিখো, তাহলে কিন্তু পূর্ণ মার্কস পাবা। এই ক্ষেত্রে নাম্বার কাটার কিন্তু কোনো সুযোগ নাই। তোমরা কি বলবা, যে কোনো একটা কোষের কোষঝিল্লির ভিতরে থাকা সমস্ত সজীব অংশকে একত্রে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম, ঠিক আছে? এই কথাটা বললে আমার বইয়ের সাথে একদম ডিরেক্টলি কনফ্লিক্টিংও হইল না, আবার আমি কিন্তু সঠিক জিনিসটাও লিখে দিয়ে আসতে পারলাম, ঠিক আছে? তো আশা করি হচ্ছে বুঝতে পারছো, কিছু কিছু ক্ষেত্রে জীবনে টেকনিক খাটাইতে হবে, ঠিক আছে? যে ক্ষেত্রে হচ্ছে তুমি একদম মানে যেটা মিথ্যা সেই জিনিসটা হচ্ছে অ্যাভয়েড করতে পারবে না, সেই ক্ষেত্রে হচ্ছে তোমাকে মানে সত্যটাও এরকম ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে হচ্ছে সেই জিনিসটা কনফ্লিক্টিং না হয়, ঠিক আছে? আচ্ছা চলো আমরা তাহলে কারেকশনটা করে ফেলবো বইতে। আমরা মনে রাখবো যে কোষঝিল্লি নিজে কিন্তু প্রোটোপ্লাজমের অংশ না, তার ভিতরে থাকা সমস্ত সজীব উপাদানকে বলা হয় হচ্ছে প্রোটোপ্লাজম। এবার এখান থেকে অ্যাডমিশনের জন্য বা হচ্ছে এইচএসসির পর আমরা তো ঢাকা ইউনিভার্সিটি মেডিকেলে পরীক্ষা দিব, সো সেখানের জন্য হচ্ছে দুইটা ইনফরমেশন আমরা একটু জেনে যাই। সো আমি কিন্তু কোর্সে এরকমভাবেই পড়াচ্ছি, আমি চেষ্টা করতেছি শুধুমাত্র এইচএসসি না, এইচএসসির সাথে সাথে মেডিকেল অ্যাডমিশন ওগুলোও যাতে তোমাদের কভার হয়ে যায় সেরকমভাবে তোমাদেরকে পড়াইতে। সো আমরা দুইটা অ্যাডমিশনের বেসিক সম্পর্কে হচ্ছে জেনে যাই। এক নম্বরে যেটা কথা সেটা হচ্ছে এই প্রোটোপ্লাজমকে বলা হয় জীবনের ভৌত ভিত্তি বা ফিজিক্যাল বেসিস অফ লাইফ। কেন বলা হয়? কারণ প্রোটোপ্লাজমের ভিতরে আমরা দেখতেছি সাইটোপ্লাজম আছে, যে সাইটোপ্লাজমের মাঝে অসংখ্য বিক্রিয়া হয়। এর ভিতরে আমরা দেখতেছি নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের ভিতরে আছে হচ্ছে ক্রোমোজোম, সেই ক্রোমোজোমের ভিতরে আছে ডিএনএ, যেই ডিএনএ কিনা আমাদের চারিত্রিক সকল বৈশিষ্ট্য হচ্ছে প্রকাশ করে। অর্থাৎ আমরা বলতে পারি যদিও একটা কোষকে চিন্তা করা হয় যে সে হচ্ছে আসলে জীবদেহের গঠন এবং কাজের একক, তারপরও আসলে একটা কোষের মেইন কাজটা কি করে থাকে? মেইন কাজটা করে থাকে কিন্তু তার ভিতরে থাকা প্রোটোপ্লাজম, ঠিক আছে? যে কারণে প্রোটোপ্লাজমকে বলা হয় হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। সো এই কথাটা মনে রাখবা, জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? আনসার হচ্ছে প্রোটোপ্লাজম। অন্যদিকে প্রোটিন, সেম কথা মানে সিমিলার ইনফরমেশন, তো সেই কারণে ভাই হচ্ছে একসাথে লিখতেছি, যদিও এটা এই টপিকের সাথে রিলেটেড না, তারপরে জেনে যাও যে অন দ্য আদার হ্যান্ড প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। কারণ আমরা কিন্তু হচ্ছে বেসিক ফাউন্ডেশন ক্লাসগুলোতেই দেখছি যে জীবন মানেই হচ্ছে প্রোটিন প্লাস নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে? সো প্রোটিন দ্বারাই হচ্ছে আমাদের সকল কার্যক্রম বা সকল বৈশিষ্ট্য হচ্ছে প্রকাশিত হয়, যে কারণে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা। সো এখান থেকে আমরা মনে রাখবো জীবনের ভৌত ভিত্তি কাকে বলা হয়? আনসার হচ্ছে প্রোটোপ্লাজম। জীবনের ভাষা কোনটাকে বলা হয়? আনসার হচ্ছে প্রোটিন, ঠিক আছে? তাহলে আশা করি হচ্ছে আমরা এখান থেকে প্রশ্ন আসলে পেরে যাবো ইনশাল্লাহ।
সো চলো আমরা হচ্ছে নেক্সটলি জানার চেষ্টা করব সাইটোপ্লাজম জিনিসটা কি। সাইটোপ্লাজম জিনিসটা কি, আমরা প্রোটোপ্লাস্ট ক্লিয়ার করছি, প্রোটোপ্লাজম ক্লিয়ার করছি, এবার আমরা জানার চেষ্টা করব সাইটোপ্লাজম জিনিসটা আসলে কি। সো আমরা এই জিনিসটাকে একটু ভাঙার চেষ্টা করি। সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম কথাটাকে আমরা যদি ভাঙি তাহলে আমরা দেখব যে সেখানে দুইটা শব্দ পাচ্ছি, একটা হচ্ছে সাইটো আর একটা হচ্ছে প্লাজম, একটা হচ্ছে সাইটো আর একটা হচ্ছে প্লাজম। সো আমরা কিন্তু কিওয়ার্ড টেকনিকেই অলরেডি জানি যে সাইটো কথাটা বায়োলজিতে যেখানে আমরা পাবো, সাইটো মানে হচ্ছে আসলে কোনো একটা কোষ বা সেলকে বোঝাবে। সো কোষের ভিতরে থাকা প্লাজম, প্লাজম মান কি আমরা মনে রাখবো, প্লাজম বা ম্যাট্রিক্স, এই দুটো কথা বায়োলজি পড়তে গেলে অসংখ্যবার পাবা তুমি, ঠিক আছে। বায়োলজি পড়তে গিয়ে যেই মাত্র তুমি প্লাজম বা ম্যাট্রিক্স এই কথাগুলো পাবা, কি বললাম, প্লাজম বা ম্যাট্রিক্স কথাটা বাবা তুমি বুঝে নিবা, এটা দ্বারা আসলে বুঝাই জেলির মতো একটা অর্ধ তরল পদার্থ। জেলি কিংবা আমরা সচরাচর যে পেস্ট ইউজ করি, ঠিক আছে, টুথব্রাশের মধ্যে পেস্ট ইউজ করি না। সো চিন্তা করে দেখো যে পেস্ট জিনিসটা কিরকম, পেস্ট জিনিসটা কিন্তু অর্ধ তরল বা সেমি সলিড একটা পদার্থ। ঠিক তেমনই আমরা মনে রাখবো যে প্লাজম বা ম্যাট্রিক্স কথাটা যে কোনো জায়গায় বায়োলজিতে আমরা যদি পাই তাহলে আমরা বুঝবো যে সেখানে আসলে জেলির মতো বা ওই পেস্টের মতো একটা অর্ধতরল কোনো একটা কিছুকে বোঝানো হচ্ছে। তাহলে ওভারঅল আমরা যদি বলি যে সাইটোপ্লাজম কথাটা দ্বারা আসলে কি বোঝায়, সাইটোপ্লাজম কথাটা দ্বারা বোঝায় যে কোনো একটা কোষ বা সেলের ভিতরে থাকা জেলির মতো কিছু অর্ধতরল পদার্থ, জেলির মতো কিছু অর্ধতরল পদার্থ। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন হবে যে ভাইয়া এই যে অর্ধতরল পদার্থটা সেটা আসলে কোষের কোন জায়গায় থাকে, ঠিক আছে, সেই জায়গাটা আমাদেরকে একটু বলে দেন। সো চলো আমরা একদম যদি হচ্ছে ক্লিয়ারলি বুঝতে চাই যে সাইটোপ্লাজম আসলে কোন এলাকাটাকে বোঝানো হয় তাহলে আমাদের কি বলতে হবে, আমাদের বলতে হবে যে সাইটোপ্লাজম হচ্ছে যে কোনো একটা কোষের কোষ ঝিল্লির ভিতরে নিউক্লিয়াসের বাইরে থাকা সমস্ত অর্ধতরল পদার্থ, ঠিক আছে। কি বললাম আমি, একটা কোষের কোষ ঝিল্লির ভিতরে নিউক্লিয়াসের বাইরে। তাহলে আমরা চলো একটু দেখি যে কোন এলাকাটাকে বোঝাচ্ছি। আমরা মনে রাখবো যে যে কোনো একটা কোষ, সেই কোষটার, ধরো এই কোষটার কোষ ঝিল্লির ভিতরে, ঠিক আছে, কোষ ঝিল্লির ভিতরে নিউক্লিয়াসের বাইরে, এখানে যত এলাকা আছে সমস্ত এলাকাকে কি বলা হবে হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। কোষ ঝিল্লির ভিতরে নিউক্লিয়াসের বাইরে থাকা সমস্ত এলাকা, যে এলাকাতে কি আছে, অর্ধতরল একটা পদার্থ আছে, সেই এলাকাটাকে বলা হবে হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। জিনিসটা অনেকটা একটা পুকুরের মতো, জিনিসটা কি একটা পুকুরের মতো, পুকুর বা হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়ির ভাষায় বলা হয় পুষ্কুনি। সো সেই পুষ্কুনি বা পুকুরের যে এলাকা, সেই এলাকার ভিতরে আসলে কি কি উপাদান থাকে চিন্তা করে দেখো। একটা পুকুরের মাঝে মাছ থাকে, পানি থাকে, বিভিন্ন ধরনের হচ্ছে বালি টালি থাকে। সো ঠিক তেমনই আমরা মনে রাখবো যে একটা কোষ, সেই কোষের কোষঝিল্লির ভিতরে নিউক্লিয়াসের বাইরে এইখানে যেই তরল অংশ বা অর্ধতরল অংশ থাকে, সেই অর্ধতরল অংশটার মাঝে আসলে কয়েকটা জিনিস থাকে। এক নম্বর হচ্ছে এখানে একটা পানির মতো বা অর্ধতরল একটা জেলির মতো অংশ থাকে। সো জিনিসটাকে আমরা পুকুরের পানির সাথে চিন্তা করতে পারি। সেকেন্ডলি এখানে থাকে হচ্ছে কিছু পরিমাণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, রাইবোসোম, এরকম কিছু পরিমাণ অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুগুলোকে আমরা চিন্তা করতে পারি পুকুরের মাছের সাথে, ঠিক আছে। পুকুরে যেরকম মাছ থাকে ওই মাছের মতো এখানে কি থাকে, অঙ্গাণু থাকে। এবং পুকুরের মাঝে বলছিলাম না যে বালি টালি থাকে বা কাদা থাকে, ঠিক তেমনই এখানে কিছু পরিমাণ নির্জীব পদার্থ থাকে, ঠিক আছে। যেমন নির্জীব পদার্থ হিসেবে এখানে থাকতে পারে এই কোষটার মাঝে তৈরি হওয়া একটা বজ্র পদার্থ, যে কোনো একটা বজ্র পদার্থ, ঠিক আছে। কোষটা একটা ফ্যাক্টরি, সো সেই ফ্যাক্টরির মাঝে তৈরি হবে বজ্র পদার্থ। এর ভিতরে সঞ্চিত খাবার থাকতে পারে, এর থেকে হচ্ছে নিঃসৃত কিছু পদার্থ বা এনজাইম থাকতে পারে। সো এই যে অংশগুলো আছে সেই অংশগুলোকে আমরা চিন্তা করতে পারি একটা পুকুরের ভিতরে থাকা বালির সাথে, ঠিক আছে, বালির সাথে চিন্তা করতে পারি। তাহলে কিন্তু ওভারঅল আমরা সাইটোপ্লাজম সম্পর্কে একদম ক্লিয়ার কাট একটা আইডিয়া রাখতে পারি যে সাইটোপ্লাজম মানে হচ্ছে কোষের ভিতরে থাকা একটা পুকুর। সেই পুকুরের মাঝে আসলে কি কি থাকতে পারে, পুকুরের মাঝে থাকবে তিনটা অংশ, একটা হচ্ছে পানি, সেকেন্ডলি হচ্ছে মাছ, এবং থার্ডলি হচ্ছে বালি বা কাদা। ঠিক তেমনই এই যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমের মাঝেও থাকবে তিনটা অংশ, একটা হচ্ছে সাইটোপ্লাজমের ভিতরে তরল অংশ যেটাকে বলা হবে সাইটোসল, একটু পরে আমি আসতেছি, সাইটোসল। সেকেন্ডলি হচ্ছে সাইটোপ্লাজমের কিছু পরিমাণ অঙ্গাণু, থার্ডলি হচ্ছে নির্জীব অংশ, ঠিক আছে, নির্জীব অংশগুলো থাকবে। সো চলো এই এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলোকে আমরা কিছু পরিমাণ হচ্ছে ফ্লো চার্ট আকারে তোমাদেরকে উপস্থাপন করি, তাহলে একদম জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি কিন্তু এখানে এই কথাটাই বলছি, সাইটোপ্লাজম ইকুয়াল টু কোষের ভিতরে থাকা একটা পুকুর, যে পুকুরের মাঝে আসলে পানি থাকে, মাছ থাকে, এবার বালিকাদা থাকে। ঠিক তেমনই এখানে আমরা মনে রাখবো সাইটোপ্লাজমের মাঝে পানির মতো তরল যে অংশটা, সাইটোপ্লাজমের যে তরল অংশ, সে তরল অংশটাকে বলা হয় সাইটোসল। সাইটোসল, সল কথাটা আসছে সলিউশন থেকে, সল কথাটা আসছে সলিউশন থেকে, মানে তরল অংশ, ঠিক আছে। সো সাইটোপ্লাজমের যে তরল অংশ সেটাকে বলা হয় সাইটোসল। আর মাছের মতো এখানে থাকে হচ্ছে কিছু পরিমাণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এবং পাশাপাশি থাকে কিছু পরিমাণ নির্জীব উপাদান, ঠিক আছে, কিছু পরিমাণ নির্জীব উপাদান। সো ওভারঅল আমরা যদি চিন্তা করি
সাইটোপ্লাজমের মাঝে তিনটা অংশ থাকবে, একটা হচ্ছে সাইটোসল, 2 নম্বর হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং 3 নম্বর হচ্ছে নির্জীব বস্তু। ঠিক আছে, সো চলো প্রথম আমরা হচ্ছে এই সাইটোসল নিয়ে একটু পড়াশোনা করি যে সাইটোসল জিনিসটা আসলে কি। দেখো আমি কিন্তু আবার হচ্ছে চিত্রটা দেখাচ্ছি যে একটা সাইটোপ্লাজম, ঠিক আছে, আমি আরেকটা চিত্র এঁকে নিচ্ছি। ঠিক আছে, এই চিত্রটা একটু হিজিবিজি হয়ে গেছে। দেখো এটা যদি একটা কোষ হয় এবং এটা যদি একটা কোষের নিউক্লিয়াস হয়, ঠিক আছে, সো আমরা কিন্তু বলতেছি যে কোষঝিল্লির ভিতরে নিউক্লিয়াসের বাইরে এখানে থাকা সমস্ত তোমার হচ্ছে তরল অংশ বা অর্ধতরল অংশ, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে সাইটোপ্লাজম, সেটাকে আমরা বলতেছিলাম হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে, সে সাইটোপ্লাজমের মাঝে তিনটা অংশ, এই যে পানির মতো অংশ, সে পানির মতো অংশটাকে কি বলা হয়? পানির মতো অংশটাকে বলা হবে হচ্ছে সাইটোসল। পানির মতো অংশটাকে বলা হবে সাইটোসল। এটাকে আমরা ব্রেকেটে, আচ্ছা এই জিনিস কিন্তু আবার তোমরা হচ্ছে ক্লিয়ারলি মনে রাখবা যে কোনটা আসলে কি বুঝাইতে লিখছি আর কোনটার মানে আসলে কি। পানির মতো, ঠিক আছে, পানির মতো। আচ্ছা সাইটোসল জিনিসটা কি? এখানে থাকা পানির মতো অংশ। এরপর আর কি থাকবে? এরপর আর থাকবে যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কিছু পরিমাণ সাইটোপ্লাজমীয় কণিকা, যেমন মাইটোকন্ড্রিয়া, তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এই যে অংশগুলা, সেগুলোকে আমরা কি বলতেছি? সেগুলোকে আমরা বলতেছি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কণিকা, যেটাই বলো সমস্যা নেই। জিনিসটা অনেকটা কিসের মতো? মাছের মতো। এবং পাশাপাশি এখানে থাকবে কিছু পরিমাণ তোমার হচ্ছে নির্জীব পদার্থ, কিছু পরিমাণ কি থাকবে? নির্জীব পদার্থ থাকবে, কিছু পরিমাণ নির্জীব পদার্থ, ঠিক আছে। নির্জীব পদার্থগুলোকে আমরা এই পুকুরের ভিতরে থাকা বালি কাদার সাথে চিন্তা করতে পারি, বালি বা কাদা, ঠিক আছে। সো আশা করি হচ্ছে সাইটোপ্লাজম সম্পর্কে তোমাদের আইডিয়া একদমই ক্লিয়ার। সাইটোপ্লাজম জিনিসটা আসলে কি বোঝায়? সাইটোপ্লাজম মানে হচ্ছে কোষের ভিতরে থাকা অর্ধতরল পদার্থ। কোষের কোন অংশটাতে সেটা থাকে? কোষঝিল্লির ভিতরে, নিউক্লিয়াসের বাইরে, এখানে থাকা সমস্ত অর্ধতরল পদার্থ, যার ভিতরে তিনটা জিনিস থাকে। কি কি জিনিস? এক নম্বর হচ্ছে সাইটোসল, যেটা কিনা পানির মতো। সেকেন্ডলি হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটা কিনা মাছের মতো। এবং থার্ডলি হচ্ছে নির্জীব পদার্থ, যেটা কিনা বালি কাদার মতো। সো সাইটোপ্লাজম জিনিসটা হচ্ছে ওভারঅল একটা পুকুরের মতো, ঠিক আছে, একটা পুকুরের মতো। সো এরকম ভাবে মনে রাখলে বায়োলজি মনে না থেকে যাবেটা কোথায় আমাকে বলো, ঠিক আছে। এরকম ভাবে তুমি যদি বায়োলজি মনে রাখো, ডেফিনেটলি বায়োলজি ইনশাল্লাহ মনে থাকবে তোমাদের। সো ওই কথাগুলো কিন্তু আমি এখানে লিখছি। এবার প্রত্যেকটা জিনিস আমরা একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি যে সাইটোসল জিনিসটার মাঝে আসলে কি কি থাকে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কোনগুলা, এবং নির্জীব উপাদান বা নির্জীব বস্তু আসলে কি কি থাকে। তাহলে হচ্ছে আমাদের আজকের ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখানে তোমাদের বইতে একটা কথা বলা হয়েছে সর্বপ্রথম সাইটোসল সম্পর্কে। সেটা কি? সাইটোসল জিনিসটা হচ্ছে কলয়েডাল। এখন কলয়েডাল কথাটা মানে কি, এই জিনিসটা তোমরা বুঝতে পারবে না। কলয়েডালের সংজ্ঞা বা কলয়েডাল বলতে আসলে কি বোঝায়, সেটা আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপার বা রসায়ন দ্বিতীয় পত্র আমরা যখন পড়তে যাব, সেই দ্বিতীয় পত্রের একদম লাস্ট যে চ্যাপ্টার, সেই লাস্ট চ্যাপ্টারে আমরা হচ্ছে কলয়েডালের কলয়েডের আসল সংজ্ঞা হচ্ছে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব। আপাতত বায়োলজি বোঝার জন্য বা এতটুকু অংশ বোঝার জন্য আমরা জাস্ট মনে রাখবো কলয়েডাল মানে হচ্ছে আসলে এক ধরনের আঠালো পদার্থ, ঠিক আছে, এক ধরনের আঠালো টাইপের পদার্থ, যা কিনা পানিকে আকর্ষণ করে, ঠিক আছে, পানিকে আকর্ষণ করে। এই জিনিসটা একটু কঠিনভাবে বলতে হবে হাইড্রোফিলিক, ঠিক আছে, হাইড্রোফিলিক। তাহলে কলয়েডাল মানে কি? কলয়েডাল মানে হচ্ছে আঠালো দানাদার এরকম একটা পদার্থ, যা কিনা পানিকে আকর্ষণ করে, এই কথাটা মনে রাখবা। সো সাইটোসলের মাঝে আমরা দেখবো যে দুই ধরনের অংশ থাকে। সো সাইটোসল আমরা কোনটাকে বলতেছিলাম? এই যে পুকুর, সেই পুকুরের ভিতরে থাকা তরল অংশ বা পানিকে বলতেছিলাম, ঠিক আছে, তরল অংশ বা পানিকে বলতেছিলাম। এখন এখানের যে পানি, সে পানির এলাকাটাকে আমরা দুইটা ধাপে ভাগ করতে পারি। একটা পানি, যে পানিগুলো হচ্ছে এই জায়গাতে থাকে, একদম তোমার ধরো কোষঝিল্লির কাছাকাছি থাকে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে একটোপ্লাজম। তাহলে সাইটোসল মানে পানি, সে পানির মাঝে আমরা মনে রাখবো যে পানিগুলা এই পুকুরের একদম কিনারা বরাবর থাকে বা কোষঝিল্লির কাছাকাছি থাকে, তাদেরকে বলা হবে হচ্ছে একটোপ্লাজম, ঠিক আছে। এবং সেই একটোপ্লাজম কিরকম হয়? একটোপ্লাজম হয় হচ্ছে, আমরা মনে রাখবো, অপেক্ষাকৃত ঘন প্রকৃতির। সো একটোপ্লাজম যেটা হচ্ছে সাইটোসলের একদম মানে প্রান্তীয় অংশ, সেটা হচ্ছে একটু ঘন প্রকৃতির হয়। অন্যদিকে সাইটোসল বা যেটাকে আমরা বলতেছি হচ্ছে এই পুকুরের পানি, সে পুকুরের পানির মাঝে কিছু কিছু পানি এরকম কেন্দ্রের দিকে থাকবে না, মাঝখানের দিকে থাকবে না, পুকুরের মাঝের জায়গাতে থাকবে না, সেই পানিগুলোকে আমরা বলবো হচ্ছে এন্ডোপ্লাজম। সেই পানিগুলোকে আমরা কি বলবো?
এন্ডোপ্লাজম বলবো, যে এন্ডোপ্লাজম দ্বারা আসলে বোঝায় ভিতরের দিকের অপেক্ষাকৃত কম ঘন অঞ্চল। ঠিক আছে, সো আমরা কিন্তু জানি, অলরেডি কিন্তু জানি এই কথাগুলা, যে একটু কথাটা বায়োলজিতে যেখানে পাই, একটু মানে হচ্ছে বাইরের দিকের কোন একটা কিছু, অন্যদিকে এন্ডো কথাটা বায়োলজিতে যেখানে আমরা পাই, এন্ডো মানে হচ্ছে ভিতরের দিকে কোন একটা কিছু। ঠিক আছে, সো আমরা মনে রাখবো সাইটোসল, সাইটোসল মানে সাইটোপ্লাজমের ভিতরে থাকা তরল অংশ। সো সেই তরল অংশের মাঝে যেই অংশটা হচ্ছে এই কোষঝিল্লির কাছাকাছি থাকে বা প্রান্তের দিকে থাকে সেটাকে বলা হয় এক্টোপ্লাজম। সেই এক্টোপ্লাজম হয় একটু ঘন প্রকৃতির এবং কম দানাদার প্রকৃতির। অন্যদিকে এই সাইটোপ্লাজমের ভিতরের দিকের যে অংশগুলো থাকে সেগুলো হয় হচ্ছে অপেক্ষাকৃত একটু ঘন প্রকৃতির, এবং সেই জিনিসটাকে বলা হয় হচ্ছে এন্ডোপ্লাজম। ঠিক আছে, আশা করি হচ্ছে একদম ক্লিয়ার। আর এখানে দেখবা বইয়ের মাঝে এই ঘন, অপেক্ষাকৃত কম ঘন, ভুগিচগি এগুলো বুঝাইতে গিয়ে একটা টার্ম ইউজ করছে বইতে, সেটা কি আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব জিনিসটা তোমরা ভালো জানার কথা যারা ফিজিক্স একটু মনোযোগ দিয়ে পড়ছো। যদি না জানো তাহলে জাস্ট একদম সিম্পল ভাষায় মনে রাখবা যে কোনো একটা পদার্থ সেটা পানির তুলনায় কতটা ভারী, সেটা যেই কথাটা দ্বারা আসলে প্রকাশ করা হয় সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। কোন একটা কিছুর আপেক্ষিক গুরুত্ব একের চেয়ে বেশি, ধরো 4, 5 বা হচ্ছে 3, এটার মানে কি যে কোনো একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব 3 মানে হচ্ছে সে পানির তুলনায় 3 গুণ বেশি ভারী, পানির তুলনায় 3 গুণ বেশি ভারী, অর্থাৎ পানির উপরে তাকে রাখলে সে হচ্ছে পানিতে ডুবে যাবে। অন্যদিকে কোন একটা পদার্থের আপেক্ষিক গুরুত্ব একের চেয়ে কম, তার মানে কি, তার মানে হচ্ছে সে পানির চেয়ে হালকা। ধরো ফোমের কথা আমরা বলতে পারি, সো ফোমের আপেক্ষিক গুরুত্ব পানির চেয়ে কম, সো তার মানে কি, তাকে পানিতে ছেড়ে দিলে সে হচ্ছে পানির উপরে ভেসে থাকবে। ঠিক আছে, সো ওই কথাগুলোই হচ্ছে কম ঘন, ঘন, এই কথাগুলো বুঝাইতে গিয়ে তোমাদের বইতে হচ্ছে বলা হয়েছে। সো আমরা মনে রাখবো আপেক্ষিক গুরুত্ব মানে হচ্ছে আসলে পানির তুলনায় কোনো একটা কিছু কতটা ভারী বা কতটা হালকা, সেই জিনিসটা বোঝাইতে যে টার্মটা ইউজ করা হয় সেটা। আচ্ছা, সো আমরা এই সাইটোপ্লাজম নামক পুকুরটার কি শেষ করলাম? সাইটোপ্লাজম নামক পুকুরটার পানি অংশটা শেষ করলাম। এবার পানি ছাড়া আর কি থাকবে? আর থাকবে হচ্ছে এর ভিতরে থাকা মাছ এবং বালিকাদা। মাছ প্লাস হচ্ছে বালিকাদা, এই অংশ কথাটা হচ্ছে আমি এখানে লিখছি না, সো আমি লিখে দিচ্ছি, সমস্যা নাই। মাছ প্লাস হচ্ছে বালিকাদা। ঠিক আছে, মাছ প্লাস বালিকাদা। ঠিক আছে, বালিকাদা হিসেবে কি থাকবে? নির্জীব পদার্থ বা নির্জীব বস্তু। ঠিক আছে, আচ্ছা চলো আমরা মাছ নিয়ে কথাবার্তা বলি, যে এই সাইটোপ্লাজম নামক পুকুরটার ভিতরে মাছ হিসেবে আসলে কি কি থাকে? মাছ হিসেবে থাকে হচ্ছে এই কোষীয় অঙ্গাণুগুলা, যেমন ফর এক্সাম্পল আমরা মাইটোকন্ড্রিয়ার কথা বলতে পারি, ক্লোরোপ্লাস্টের কথা বলতে পারি, রাইবোজোমের কথা বলতে পারি, গোলজি বডির কথা বলতে পারি। এরকম আরো অনেক অনেক হচ্ছে কোষীয় অঙ্গাণু সাইটোপ্লাজমিক অঙ্গাণু হিসেবে কিন্তু থাকে বা মাছ হিসেবে থাকে। ঠিক আছে, সো এই কথাটা আমরা অলরেডি জানি এবং এগুলা সম্পর্কে ডিটেলস হচ্ছে এই চ্যাপ্টারের পরবর্তী অংশে আলোচনা করা হয়েছে। দেখবা যে মাইটোকন্ড্রিয়ার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে, ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো সেগুলা ভাইয়া যখন ক্লাস নিব তখন হচ্ছে তোমরা জানতে পারবা। সো আশা করি মাছের অংশটা তোমাদের ক্লিয়ার। এরপর আসো, পুকুরের মাঝে যেরকম বালিকাদা থাকে ঠিক তেমনই এই সাইটোপ্লাজমের মাঝে কিছু পরিমাণ কি থাকে? নির্জীব বস্তু থাকে। যেমন নির্জীব বস্তু হিসেবে থাকতে পারে হচ্ছে সঞ্চিত খাদ্য, তারপর হচ্ছে নিঃসৃত পদার্থ, বজ্র পদার্থ। সঞ্চিত খাদ্য হচ্ছে কোষের ভিতরে, কোষ তাকে সে যাতে বিপদে পড়লে যাতে বাঁচতে পারে তার জন্য যেই খাবার সে জমায় রাখে সেটা হচ্ছে সঞ্চিত খাদ্য। নিঃসৃত পদার্থ হচ্ছে এনজাইম, হরমোন, এরকম কিছু পদার্থ। বজ্র পদার্থ হচ্ছে কোষটা একটা ফ্যাক্টরি, সো সেই ফ্যাক্টরির ভিতরে কি তৈরি হবে? বজ্র পদার্থ তৈরি হবে। সো সেই বজ্র পদার্থ সবগুলোকে একত্রিতভাবে বলা হয় নির্জীব বস্তু। ঠিক আছে, নির্জীব বস্তু জিনিসটাকে আমরা একটা পুকুরের বালিকাদার সাথে চিন্তা করতে পারি। সো মোটামুটি এই হচ্ছে আমাদের সাইটোপ্লাজম। ঠিক আছে, সো আশা করি হচ্ছে আমরা কি কি শেষ করলাম। প্রোটোপ্লাস্ট জিনিসটা বলতে আসলে কি বোঝায় সেটা শেষ করলাম। প্রোটোপ্লাজম জিনিসটা বলতে আসলে কি বোঝায় সেটাও ভালো করে বুঝলাম, এবং সাইটোপ্লাজম জিনিসটা বলতে আসলে কি বোঝায় সেটাও বুঝলাম। আবার একটু রিভিশন দিয়ে দিচ্ছি। প্রোটোপ্লাস্ট যে কোনো একটা কোষ, তার বাইরে কোষ প্রাচীর বাদ দাও, ভিতরে থাকা সমস্ত পদার্থ, সজীব নির্জীব সমস্ত পদার্থ হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাজম মানেই হচ্ছে সজীব অংশ, এটা একদম মুখস্থ করে ফেলো। প্রোটোপ্লাজম মানেই সজীব অংশ। তাহলে একটা কোষ, তার বাইরের কোষ প্রাচীর বাদ দিলাম, কোষঝিল্লি বাদ দিলাম, ভিতরে থাকা সমস্ত সজীব অংশকে বলা হবে হচ্ছে প্রোটোপ্লাজম। সাইটোপ্লাজম জিনিসটা হচ্ছে একটা পুকুরের মতো। একটা পুকুরের মাঝে 3টা উপাদান থাকে, পানি, মাছ এবং বালিকাদা। ঠিক তেমনই একটা কোষের ভিতরে থাকা যে তোমার হচ্ছে তরল অংশ যেটাকে বলা হয় সাইটোসল, সেটা পাশাপাশি মাছের মতো কিছু পরিমাণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেমন উদাহরণ হিসেবে বলতে পারি মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, গলজি বডির কথা। এবং থার্ডলি হচ্ছে বালিকাদার মতো, একটা পুকুরে যেরকম বালিকাদা থাকে, বালিকাদার মতো কিছু পরিমাণ নির্জীব বস্তু, যে নির্জীব বস্তুর ভিতরে আছে সঞ্চিত খাদ্য, তারপর হচ্ছে তোমার নিঃসৃত পদার্থ এবং পাশাপাশি বজ্র পদার্থ। সো এই হচ্ছে একদম ক্লিয়ার কাট বেসিক, আশা করি বুঝতে পারছো। সো এরকম ভাবেই ভাইয়া কিন্তু হচ্ছে সাইকেল 1-এ কোষের গঠন এই অংশটা হচ্ছে পড়ানোর চেষ্টা করতেছি। বুঝতে পারতেছো যারা হচ্ছে এই সাইকেলে ভর্তি হয়েছে অলরেডি হচ্ছে মোটামুটি আমাদের এই সাইকেলে প্রায় 328 জনের মতো ভর্তি হয়েছে।
সো 328 নাকি একটু আমাকে খেয়াল করতে হবে, আরও বেশি হতে পারে। একজন বেড়ে গেছে, 329 জনের মতো ভর্তি হয়েছে। সো 329 জন যারা হচ্ছে এই সাইকেল ওয়ানে ভর্তি হয়েছে অলরেডি এবং ক্লাস করতেছে, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতেছে, তারা আশা করি হচ্ছে কলেজের ক্লাস শুরুর আগে আগেই এই যে 3টা চ্যাপ্টার, ঠিক আছে, কোষের গঠন, কোষ বিভাজন, অণুজীব, এই 3টা চ্যাপ্টারে একদম বস হয়ে যাবা এবং বায়োলজি গুড়া থেকে হচ্ছে জানতে পারবা। যারা হচ্ছে এখনো কোর্সে ভর্তি হওয়া নাই বা সাইকেল ওয়ানে ভর্তি হওয়া নাই, আমি বলবো যে দ্রুত ভর্তি হয়ে যাও। এখনো খুব বেশি ক্লাস যে হচ্ছে আগাইছে ওরকম না, আমরা জাস্ট 4টা বা 5টার মতো ক্লাস হচ্ছে নিয়েছি। সো ওই ক্লাসগুলো ভর্তির সাথে সাথে তুমি পেয়ে যাবা। খুব দ্রুতই হচ্ছে আমাদের সাইকেল ওয়ানে এনরোল করে ফেলো। ভর্তির প্রসেসটা একদমই সিম্পল। জাস্ট কি করতে হবে, এখানে দেখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01635157417। এই নাম্বারে একটা মেসেজ দিয়ে জানালে হবে যে ভাই আমি সাইকেল ওয়ানে ভর্তি দিতে চাই, আমাকে হচ্ছে ডিটেলসটা দিয়ে দেন। তাহলে দেখবো যে ভাইয়া হচ্ছে তোমাকে কিন্তু ডিটেলসটা দিয়ে দিচ্ছি। সো এই নাম্বারটা তুমি এই ভিডিওর ফার্স্ট কমেন্টও পেয়ে যাবা। সেখান থেকে দ্রুত হচ্ছে এখনই আমি বলবো সাইকেল ওয়ানে এনরোল করে ফেলো। দ্রুত ভর্তি হয়ে এই যে 3টা চ্যাপ্টার, সেই 3টা চ্যাপ্টার একদম বস হয়ে যাও। অলরেডি কিন্তু আমাদের সাথে প্রায় 328-29 জনের মতো হচ্ছে অলরেডি ভর্তি হয়ে তারা বায়োলজিতে বস হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। সো আশা করি তুমি ভর্তি হলে তুমিও হচ্ছে হতে পারবা। ভাই একদম জিরো বেসিক থেকেই সবকিছু হচ্ছে বোঝাচ্ছি। সো খুব দ্রুত হচ্ছে এই কোর্সে ভর্তি হয়ে যাও। তোমাদের সাথে দেখা হবে কোর্সে কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।